আলোচনা করতে যাচ্ছি আমরা। ইভলিউশনারি সোশ্যালিজম তোমরা দেখবে মার্ক্সবাদেরই একটি বলা যেতে পারে, বাস মার্ক্সবাদ বলবো না, মার্ক্সবাদ বলাটা ভুল। সোশ্যালিজমের যে সমস্ত থিওরিজ গুলো আমরা পড়ে থাকি, সেই সমস্ত বা সোশ্যালিজমের যে আইডিয়া গুলো আমরা পড়তে হয়, সেগুলোরই একটা ব্রাঞ্চ বলা যেতে পারে। যে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, বিভিন্ন থিওরিজ গুলো আলোচনা করলাম আমরা। সোশ্যালিজমের অনেক ব্রাঞ্চ আমরা দেখলাম, অ্যানার্কিজম দেখেছি, ফেবিয়ানিজম দেখেছি, এবার এগুলোকে যেগুলো আমরা আলোচনা করলাম এতদিন, সেগুলো আমাদের নন সায়েন্টিফিক সোশ্যালিজমের মধ্যে পড়ে। সায়েন্টিফিক সোশ্যালিজমের মধ্যে কার্ল মার্ক্সের যে আইডিয়া, সেই আইডিয়াটি কিন্তু পড়ে। অর্থাৎ কার্ল মার্ক্সের দেখানো যে সোশ্যালিজমের রাস্তা, সোশ্যালিজমের আইডিয়া, সেটা কিন্তু সায়েন্টিফিক সোশ্যালিজমের মধ্যে চলে আসে। বাকি সমস্ত আইডিয়া গুলো নন সায়েন্টিফিক সোশ্যালিজমের মধ্যে এগুলোকে ধরা হয়। বাট সায়েন্টিফিক এবং নন সায়েন্টিফিক এর মাঝে একটা রাস্তা বলা যেতে পারে এক প্রকার তৈরি হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এক প্রকার এটা এই যেটাকে এখানে আমরা আলোচনা করছি, ইভলিউশনারি সোশ্যালিজম। এই ইভলিউশনারি সোশ্যালিজম বলতে কি বোঝায়? ইভলিউশনারি সোশ্যালিজম বা এটাকে অনেক সময় অনেকে রিভিশনিজমও বলে, বা সংশোধনবাদ যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় সংশোধনবাদ। তো রিভিশনিজম এটিকে বলা হচ্ছে, ইভলিউশনারি সোশ্যালিজমও বলা হচ্ছে। তো যখন ইভলিউশনারি সোশ্যালিজম আমরা এটিকে বলছি, তখন বিশেষভাবে এটির মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে পার্টিকুলার এই সোশ্যালিজমের যে আইডিয়া, বেসিক্যালি কার্ল মার্ক্স যে আইডিয়াটি দিয়েছিলেন, সায়েন্টিফিক সোশ্যালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াটিকে এখানে কিন্তু সংশোধন করার কথা বলা হয়েছে। এই আইডিয়াটিকে এখানে সংশোধন করার কথা বলা হয়েছে। এখানে কতগুলো রিফর্মস করার কথা বলা হয়েছে। এই কারণে এটাকে রিভিশনিজম বা রিভাইজ করার কথা বলা হয়েছে, রিভিশন করার কথা বলা হয়েছে। এই কারণে এটিকে রিভিশনিজমও বলা হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি, যে যখন আমরা ইভলিউশনারি বলছি, তখন ইভলিউশনারি বলতে এক প্রকার আমরা দেখতে পাবো যে সোশ্যালিজমের আইডিয়া লাস্ট যে স্টেজ, যেটা সায়েন্টিফিক্যালি দেখিয়েছিলেন কার্ল মার্ক্স, সেটা হচ্ছে সোশ্যালিজমেরই আইডিয়া। সোশ্যালিজম সেখানে কমিউনিজম পর্যন্ত পৌঁছবে, এই ধরনের আইডিয়া তিনি দিয়েছিলেন। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে সেই আইডিয়াটিকেও এখানে এরও কিন্তু যে একটা বিবর্তন হতে পারে, এরও যে কতগুলো রিফর্মস এর মধ্যেও যে সম্ভব, এবং এবং সেই রাস্তাটিকে দেখিয়ে গেছেন কিন্তু আমরা দেখতে পাবো বেশ কতজন চিন্তাবিদ। তার মধ্যে গুরুত্বপূর্ণ থিঙ্কার্স হচ্ছে এডওয়ার্ড বার্নস্টেইন। তো এডওয়ার্ড বার্নস্টেইনের নামটা সবার আগে জেনে নাও, খুব গুরুত্বপূর্ণ নাম, বারবার পরীক্ষায় জানতে চায় এডওয়ার্ড বার্নস্টেইন। ঠিক আছে, বানানটা একটুখানি এখানে সুন্দর করে দেখে নাও, এডওয়ার্ড বার্নস্টেইন। আহ গুরুত্বপূর্ণ একটি নাম, এডওয়ার্ড বার্নস্টেইন। এডওয়ার্ড বার্নস্টেইন, EDWARD, এডওয়ার্ড বার্নস্টেইন, BERNSTEIN, এডওয়ার্ড বার্নস্টেইন গুরুত্বপূর্ণ একটি নাম। এই যিনি কি করেছিলেন না, মার্ক্সিজমের যে আইডিয়া, কার্ল মার্ক্সের যে আইডিয়া, সেই আইডিয়াটিকে তিনি, সায়েন্টিফিক সোশ্যালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াটিকে তিনি সংশোধন করেছিলেন। যদিও তিনি এককভাবে নন, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ থিঙ্কার্স অবশ্যই এখানে আছে। তো এডওয়ার্ড বার্নস্টাইন আমরা দেখতে পাবো কি, যে এখানে গুরুত্বপূর্ণ নাম, যদিও তিনি এককভাবে নন, এছাড়াও আরো বেশ কতজন চিন্তাবিদ অবশ্যই এখানে আছেন, যারা এই সায়েন্টিফিক সোশ্যালিজমের যে আইডিয়া কার্ল মার্ক্সের, সেটিকে রিফর্মস করার চেষ্টা করেছেন। এরও যে একটা বিবর্তন সম্ভব বা বিবর্তন হতে পারে, ইভলিউশন যে এরও আসতে পারে, সেটিকে তিনি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছেন। তো তাদের মধ্যে আর একজন গুরুত্বপূর্ণ নাম, তিনি হচ্ছেন ফার্ডিন্যান্ড লাসালি। ফার্ডিন্যান্ড লাসালি, FERDINA, ফার্ডিন্যান্ড ফার্ডিন্যান্ড NAND লাসালে, LASSALE, ফার্ডিন্যান্ড লাসালে, ইনিও হচ্ছেন একটা গুরুত্বপূর্ণ, LA হবে ফার্ডিন্যান্ড লাসালে, ইনি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নাম, যিনি এই স্কুলটিকে ডেভেলপ করার কাজটি করেছিলেন, বলতে পারে ইভলিউশনারি আইডিয়াস গুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। এরপরেও আরো গুরুত্বপূর্ণ দুজনের নাম আমরা পাই, যারা ওই লাসালের মৃত্যুর পরে, লাসালের অবর্তমানে, তারপরে এটাকে, এই আইডিয়াটিকে আরো অনেক রিভলিউশনারি আইডিয়ায় পরিণত করেছিলেন, আরো অনেক বেশি প্রোগ্রেস বলা যেতে পারে, যে এটাকে একটা অ্যাক্টিভ ফর্ম দিয়েছিলেন। তারা হচ্ছেন কে? তারা হচ্ছেন এখানে ব্যাবেল, BABEL, ব্যাবেল। ব্যাবেল ছিল সেখানে একটি গুরুত্বপূর্ণ নাম, এবং
এবং ছিল লিপ লিপ ক্লেখত, ভিলহেম লিপ ক্লেখত, কঠিন কঠিন নাম দেখে নিয়ে একটু একটু, সেটা হচ্ছে WIL HE LM, তারপরে হচ্ছে LEIB KNE CHT। তো এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ নাম, যারা আমরা দেখতে পাবো কি যে এই স্কুলটার সঙ্গে জড়িত। তো এইগুলোই আজকে আমরা পড়তে চলেছি, এদেরই যে চিন্তা ভাবনা যেগুলো ছিল সেগুলো আমরা এখানে পড়তে চলেছি। তো এগুলো এগুলো আমাদের বেসিক্যালি, তাহলে বুঝতেই পারছো বেসিক আইডিয়াটা যেটা বলে দিলাম, যে কার্ল মার্কসের যে সায়েন্টিফিক সোশ্যালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াটিকে এখানে কিন্তু সংশোধন করার কথা বলা হয়েছে। ওকে, তাহলে মেইন ফোকাসটা হচ্ছে এদের টু রিফর্ম দ্য আইডিয়া অফ সায়েন্টিফিক সোশ্যালিজম হুইচ হোয়াট ওয়াজ গিভেন বাই, আমরা দেখতে পাবো কার্ল মার্কস এন্ড ফ্রেডরিক এঙ্গেলস। নট অনলি দ্যাট, পরবর্তীকালে আরো অনেক থিঙ্কার্স যারা কার্ল মার্কসের এই সায়েন্টিফিক সোশ্যালিজমের আইডিয়াটিকে আরো অনেক ডেভেলপ করার কাজ করেছেন, যেমন লেনিনের কথা বলা যেতে পারে। তো তাদেরও যে বেসিক আইডিয়া গুলো ছিল, তাদের যে বেসিক অ্যাপ্লিকেশন ছিল কার্ল মার্কসের যে আইডিয়া গুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিশেষ কতগুলো রিফর্মস নিয়ে এসেছে। তো এডওয়ার্ড বার্নস্টাইনের নাম এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অ্যান্ড এডওয়ার্ড বার্নস্টাইন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইভলিউশনারি সোশ্যালিজম। তো এটা আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এবার চলে আসো এখানে, স্কুলটির জন্ম কোথায় হচ্ছে। স্কুলটির জন্ম আমরা দেখতে পাবো কোথায় হচ্ছে। এই স্কুলটির জন্ম হচ্ছে আমরা দেখতে পাবো জার্মানিতে। ঠিক আছে, জার্মানিতে এর জন্ম হচ্ছে। জার্মানিতে এর জন্ম হচ্ছে। জার্মানিতে যখন জন্ম হচ্ছে তখন আমরা দেখতে পাবো জার্মানিতে বেসিক্যালি এখানে চেষ্টা করা হয়, যেহেতু জার্মানিতেই তোমরা জানো যে কার্ল মার্কস জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি এই আইডিয়াটিকে, মার্কসিজমের আইডিয়াটিকে ডেভেলপ করেছিলেন, এবং তিনি এখানে এটিকে ডেভেলপ করার অন্যতম কারণ ছিল যে ইন্ডাস্ট্রি এখানে কিন্তু খুব ভালো প্রোগ্রেস করেছিল। স্বাভাবিকভাবেই এখানে সোসাইটির মধ্যে বিভিন্ন যে নতুন নতুন ক্লাসগুলো, যেমন বিশেষ করে লেবার ক্লাসের কনসেপ্টটি জেনারেট করছিল, অন্যদিকে ক্যাপিটালিস্ট ক্লাসেরও কনসেপ্ট যেমন জেনারেট করেছিল। তো তিনি খুব সুন্দরভাবে এগুলোকে কিন্তু দেখেছিলেন। যাই হোক, আমরা দেখবো কি, আমরা দেখতে পাবো পরিষ্কারভাবে যে তিনি এখানে যেমন কার্ল মার্কস যেমন এখানে এই আইডিয়াটিকে ডেভেলপ করলেন, তেমনি ভাবে আমরা দেখতে পাবো যে এটিকে সংশোধন করার কাজটিও কিন্তু এই মাটিতে বসেই হলো। তো এখানে বিভিন্ন যে নামগুলো তোমাদের বলে গেলাম, এডওয়ার্ড বার্নস্টাইন, ব্যাবেল, ভিলহেম ভিলহেম লিপ ক্লেখত, এই সমস্ত নামগুলো যেগুলো তোমাদেরকে আমি বললাম, এবং আরেকজন নাম বললাম যে ফার্ডিনান্ড লাসালে, এই সমস্ত প্রত্যেকটা নাম আমরা দেখতে পাবো কি যে তারা জার্মানির মাটিতে এবং এরও আরো অনেক ইম্প্যাক্ট গিয়ে বিভিন্ন দেশেও পড়েছে, বিভিন্ন থিঙ্কার্স আরো ডেভেলপ করার চেষ্টা করেছেন, বাট তারা ততটা গুরুত্বপূর্ণ নয়। বাট এই কয়েকজন থিঙ্কার্স এর নাম মনে রেখো, তারা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকে এরা কিন্তু দেখতে পাবো আমরা যে এই আইডিয়াটিকে ডেভেলপ করার কাজ করেছে, অর্থাৎ কার্ল মার্কসের সোশ্যালিজমের আইডিয়াটিকে সংশোধন করার কাজ করেছে। তাদের বক্তব্য কি? তাহলে তাদের বক্তব্য হচ্ছে যে তারা বেসিক্যালি, আগে এখানে আমরা দেখে নাও যে তারা এখানে এই ফার্ডিন্যান্ড লাসেলের কথা যদি আমরা বলি, ফার্ডিন্যান্ড লাসালের কথা যদি আমরা সবার প্রথমে বলি, তাহলে তোমরা দেখতে পাবে যে ফার্ডিন্যান্ড লাসালে তোমরা দেখতে পাবে যে তিনি একটি অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলেন। অ্যাসোসিয়েশন নাম হচ্ছে ইউনিভার্সাল জার্মান ওয়ার্কম্যান অ্যাসোসিয়েশন। ইউনিভার্সাল জার্মান ওয়ার্কসম্যান অ্যাসোসিয়েশন বলে একটি তিনি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন। এখানে এই অর্গানাইজেশনের মধ্য দিয়ে তিনি দেখতে যেটা এই অর্গানাইজেশনের মধ্যে তিনি আসলে যেটা যে আইডিয়াটিকে ডেভেলপ করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে সোসাইটিতে কি হচ্ছে না, ডেমোক্রেসি ডেভেলপমেন্ট হচ্ছে। এই স্কুলের মধ্যে তিনি যেটা ডেভেলপ করলেন, যেটা দেখানোর চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে তিনি ডেমোক্রেসি যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেমোক্রেসি যে ডেভেলপ করছে, ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি বলা যেতে পারে, ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি, এই আইডিয়াটিকে তিনি বলা যেতে পারে যে এখানে তিনি শক্তিশালী করার কাজটি করেছিলেন এই অর্গানাইজেশন এর মধ্যে। এখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকেই এই যে তিনজন থিঙ্কার্স আমরা দেখতে পাচ্ছি, ফার্ডিন্যান্ড লাসালে, ব্যাবেল, ভিলহেম ভিলহেম লিবোক্লেট লিবোক্লেক কঠিন নাম, লিবোক্লেট, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এডওয়ার্ড বার্নস্টাইন, এরা প্রত্যেকেই আমরা দেখতে পাবো কি যে কার্ল মার্কসের বেশ কতগুলো আইডিয়াকে কিন্তু এরা প্রত্যেকে সংশোধন বা সমর্থন করেছিল। বাট তার আগে এখানে দেখে নাও যে এই এডওয়ার্ড বার্নস্টাইনের বক্তব্যটা কি ছিল। এডওয়ার্ড বার্নস্টাইনের সঙ্গে জড়িত কতগুলো গ্রন্থের নাম জেনে নাও। এডওয়ার্ড বার্নস্টাইন
এডওয়ার্ড বার্নস্টাইনের সঙ্গে জড়িত কতগুলো কথা আগে জেনে নাও, এগুলো না জানলে আলোচনাটা শুরু হবে না। তো এডওয়ার্ড বার্নস্টাইন আমরা আগে দেখতে পাবো কতগুলো ইনফরমেশনের জায়গা, যে এডওয়ার্ড বার্নস্টাইন কি করছে। সবার প্রথমে তিনি একটি গ্রন্থ লিখছেন, ঠিক আছে। তিনি কতগুলো, শুধু একটা গ্রন্থ নয়, তিনি অনেকগুলোই রচনা এখানে করেছেন অবশ্যই। বাট এখানে আমরা দেখতে পাবো যে তার অনেকগুলো রচনা, যেগুলো বলা যেতে পারে যে তার ওই বলা যেতে পারে যে কি বলবো, যে এই এই রচনাগুলিকে আমরা দেখতে পাবো যে তিনি অবশ্যই লিখেছেন। শুরু থেকেই বলি, কোনটা বলবো না ভাবছি। এডওয়ার্ড বার্নস্টাইন আমরা যদি চর্চা করি ব্যক্তিগতভাবে, মানে একজন পার্সোনালিটি হিসেবে এই থিওরিটাকে ডেভেলপ করার কাজে, তাহলে আমরা শুরুতেই দেখতে পাবো যে তিনি বেশ কতগুলো রচনা, কতগুলো আর্টিকেলস তিনি কিন্তু লিখেছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রচনা যেটি তিনি ওই ডেই নউজি নৌ ইজেড পত্রিকায় প্রকাশিত করেছিলেন। নামটা ভালো করে লিখে নাও, ডেই ডেই নউজি, এন নেউই নেউই এন ই ইউ ই এন ই ইউ ই ডেই নেউই জেড জেড ই আই টি। এটা একটা ছিল পত্রিকা, এটা একটা পত্রিকা ছিল, এটা একটা পত্রিকা ছিল। আমরা এই পত্রিকায় কি দেখতে পাবো, আমরা এই পত্রিকায় দেখতে পাবো যে আমরা এই পত্রিকায় দেখতে পাবো যে তিনি কি করেছেন। আমরা এই পত্রিকায় দেখতে পাবো যে তিনি এখানে বেশ কতগুলো আইডিয়া এখানে কিন্তু পোস্ট করেছেন, যেখানে এই জার্নালে বিভিন্ন কতগুলো লেখালেখি তিনি লিখেছেন। যেমন তার একটা বড় একটা প্রবন্ধ ছিল এখানে, প্রবলেমস অফ সোশ্যালিজম, SOCIALISM, problems of socialism and the task of social democracy। এই ধরনের কতগুলো, এই ধরনের আমরা দেখতে পাবো। তিনি শিরোনামে একটি বিখ্যাত গ্রন্থ তিনি প্রবন্ধ তিনি লিখেছিলেন এই জার্নালটিতে। এই জার্নালটিতে তিনি এই ধরনের একটা বিখ্যাত প্রবন্ধ লিখলেন এবং এই প্রবন্ধটা বেশ সেখানে কিন্তু ফেমাস হলো। তবে এই প্রবন্ধটা যখন তিনি লিখছেন, আর্টিকেলটি যখন তিনি লিখছেন এই জার্নালে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। যেভাবে তিনি কার্ল মার্কসের যে বেসিক আইডিয়া গুলো ছিল, যেগুলোকে তিনি সংশোধন করার কথা বললেন, সেগুলো নিয়ে কিন্তু নিন্দার একটা ঝড় উঠলো। যখন তিনি ঝড় উঠলো, তখন সেই নিন্দাগুলিকে, তার সেই সমালোচনাগুলিকে তিনি মোকাবিলা করার জন্য একটা পুস্তক লিখেছিলেন, একটা বুক লিখেছিলেন তিনি। বইটার নাম হচ্ছে ইভলিউশনারি সোশ্যালিজম। ইভলিউশনারি সোশ্যালিজম বলে একটা তিনি বই লিখেছিলেন। ইভলিউশনারি সোশ্যালিজম বলে তিনি একটা বই লিখেছিলেন। এই বইটাতে আমরা দেখতে পাবো কি, যে তার এই সমস্ত আইডিয়া গুলো, যেখানে তিনি একেবারে সায়েন্টিফিক পড়তে পারে একেবারে প্রপার আর্গুমেন্ট দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে কেন তিনি কার্ল মার্কসের এই যে চিন্তা ভাবনাগুলো, যেগুলো বেসিক ভিত্তি বলা হচ্ছে, বেস বলা হতো কার্ল মার্কসের থিওরিতে, সেই বেস গুলোকে তিনি কেন কিভাবে সমালোচনা করছেন, এগুলো তিনি কিন্তু এখানে তুলে ধরলেন। এগুলো আমরা এখানে দেখতে পাবো। এই বইটি তার প্রকাশিত হতো কত সালে? জার্মান ভাষায় এটা প্রকাশিত হয়েছিল প্রথমে, আমরা দেখতে পাবো এটা প্রকাশিত হয়েছিল 1899 সালে। 1899 সালে এই গ্রন্থটা তার কিন্তু প্রকাশিত হয়েছিল। খুব বিখ্যাত একটা গ্রন্থ। এখানে তিনি কার্ল মার্কসের যে আইডিয়া গুলো, যেগুলো বললাম, যে কার্ল মার্কসের যে আইডিয়া, বেসিক যে আইডিয়া গুলো ছিল সোশ্যালিজমকে এস্টাবলিশ করার ক্ষেত্রে, সোশ্যালিজমকে ডেভেলপ করার ক্ষেত্রে, যেগুলো একেবারে ন্যাচারাল ছিল বলে সোশ্যালিজমে কার্ল মার্কস বলেছিলেন, সেগুলোকে তিনি এখানে সমালোচনা করলেন, নিন্দা করলেন। কি কি বিষয়কে এখানে তিনি কার্ল মার্কসের সমালোচনা করেছিলেন? মেন আর্গুমেন্ট তার কি ছিল তাহলে এডওয়ার্ড বার্নস্টাইনের? মেন ফোকাসটা কি ছিল? মেন ফোকাসটা ছিল কিন্তু এখানেই। ভালো করে দেখে নাও এই জায়গাটা ভালো করে এবার, বা ফিচার্স বলতে পারো, যা বলো। তো এটা নিয়ে তার একটা কিন্তু বিশেষ চর্চার জায়গা ছিল বলা যেতে পারে। এটাতে তিনি বিশেষভাবে ফোকাস করেছিলেন। কি বলেছিলেন প্রথমে তিনি? এডওয়ার্ড বার্নস্টাইন প্রথমে আমরা দেখতে পাবো যে মার্ক্সবাদের যে বেসিক যে ভিত্তি, সেই ভিত্তিটাকে তিনি এখানে কিন্তু নিন্দা করেছিলেন। কি ছিল সেই ভিত্তি? তিনি প্রথমে এখানে ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজম এবং হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের যে আইডিয়া কার্ল মার্কসের, সেটাকে তিনি এখানে কোয়েশ্চেন্স করেছিলেন। তো হি কোয়েশ্চেন্স he questions the basic ideas of Karl Marx, such as dialectical materialism, LIS, dialectical materialism এবং and historical, MATERIA, dialectical materialism এবং historical materialism, HISTORICAL, MATERIALISM।
হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, এই দুটো আইডিয়াকে তিনি বিশেষভাবে এখানে কিন্তু সমালোচনা করেছিলেন, নিন্দা করেছিলেন। এগুলো তোমরা অল্প বিস্তর সবই জানো। আমি তোমাদের বিভিন্ন থিঙ্কার্স, ইন্ডিয়ান থিঙ্কার্স পড়াতে গিয়ে, ওয়েস্টার্ন অন্যান্য থিঙ্কার্স পড়াতে গিয়েও আমি তোমাদের বলেছি। নতুন কিছু পাবে না আজকে তোমরা, বাট দেখবে এগুলো সম্পর্কে আমরা এডওয়ার্ড বার্নস্টাইনের একটা প্রপার একটা কিন্তু অ্যানালিসিস পাই, যে তিনি এই দুটো আইডিয়া কার্ল যেগুলো একেবারেই তার কার্ল মার্কসের বেসিক প্রিমাইস বলে বিবেচিত হতো, সেই প্রিমাইস গুলোকে তিনি তার সোশ্যালিজমের যেগুলো বেসিক প্রিমাইস সেগুলোকে তিনি সমালোচনা করেছিলেন, নিন্দা করেছিলেন। কি বলেছিলেন তিনি এখানে? তিনি এই দুটো বক্তব্যকে সমালোচনা করলে কার্ল মার্কসের আমরা কি দেখতে পাবো, যে এর গ্রহণযোগ্যতা সম্পর্কে তিনি এখানে কিন্তু এর গ্রহণযোগ্যতা সম্পর্কে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন কার্ল মার্কস এই যে বেসিক দুটো আইডিয়া যেটা তৈরি করেছে, ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজম এবং হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের আইডিয়া, বিশেষ করে ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের আইডিয়া, এই যে ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের আইডিয়া তিনি ডেভেলপ করেছেন, এটি ডেভেলপ করেছিলেন তিনি কার কাছ থেকে? না, তিনি ডেভেলপ করেছিলেন হেগেলের কাছ থেকে। জানি আমরা যে হেগেল একটা কল্পনাবাদী ছিলেন। তো কল্পনাবাদী হওয়ার দরুন তিনি সেখানে কল্পনাবাদী, কিন্তু তিনি বস্তুবাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখিয়েছিলেন। তো এই বস্তুবাদের দ্বন্দ্বটাকে তিনি আলটিমেটলি পরবর্তীকালে কল্পনার জায়গায় কিন্তু ইস্টাবলিশ করাচ্ছে, বা একটা রেজাল্ট হিসেবে কল্পনার জায়গায় টেনে নিয়ে আসলেন। তো কার্ল মার্কস একজন অভিজ্ঞতাবাদী হিসেবে, একজন এম্পেরিসিস্ট হিসেবে, একজন একজন একেবারেই বলা যেতে পারে যে যুক্তি নির্ভর মানুষ হবার সুবাদে, কোনো কল্পনা নয়। তো তিনি এই যে যে হেগেলের যে বেসিক আইডিয়া, সেই আইডিয়াটিকে, যে এখানে বস্তুর মধ্যে দ্বন্দ্ব ঘটে এবং সেটাই নাকি আলটিমেটলি নতুনত্বের জন্ম দেয়, তো এই যে ভেরি বেসিক আইডিয়া বলা যেতে পারে, এই আইডিয়াটিকে তিনি কোয়েশ্চেন করছেন, যে হেগেল যে কল্পনাবাদী ছিলেন, হেগেল যে আইডিয়াটি ডেভেলপ করেছেন, কার্ল মার্কস সেই আইডিয়াটিকে এখানে নির্ভর করে তার যে অভিজ্ঞতাবাদী তত্ত্ব বা তার যে এম্পেরিক্যাল থিওরি নির্মাণ করেছেন, সেই থিওরি কিন্তু বাস্তবের মাটিতে কিন্তু গ্রহণযোগ্য নয়। বাস্তবের মাটিতে গ্রহণযোগ্য নয়, তিনি এগুলোর প্রপার যুক্তিও দিয়েছেন, এবং তিনি বলেছেন, এবং ঐতিহাসিক বস্তুবাদ যেভাবে তিনি দেখিয়েছেন যে ইতিহাসের মধ্যে কি হয়েছে, বারে বারেই তিনি এখানে যে বলেছেন যে হ্যাঁ, ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে তিনি ইকোনমিক যে মেটেরিয়ালিজমের যে ধারণা, সেই মেটেরিয়ালিজমের ধারণাটাকে তিনি স্বীকার করেছেন, যে হ্যাঁ, ইকোনমির কারণে একটা বড় পরিবর্তন আসছে, এটা ঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে সেখানে ইতিহাসে বারে বারে যে দুটো শ্রেণীর মধ্যেই দ্বন্দ্ব ঘটছে, তা কিন্তু ঠিক নয়। তো এইরকম ভাবে ইতিহাসের মধ্যে দুটো শ্রেণীর যে দ্বন্দ্ব এবং অন্যান্য শ্রেণীগুলিকে এক প্রকার উপেক্ষা করা, মিডিল ক্লাসকে বিশেষ করে মধ্যবর্তী মিডিল ক্লাসকে উপেক্ষা করা, এবং সেখানে 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 বলা যেতে পারে যে মিডিল ক্লাস এবং এক প্রকার মধ্যবর্তী যে মিডিল ক্লাস, এবং বলা যেতে পারে এক প্রকার ওই আর একটা টার্মিনোলজি এখানে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে যে উম আচ্ছা, মনে করতে পারছি না, পরে বলছি। মিডল ক্লাসই একটা শব্দ হতে পারে, আর একটা শব্দ হতে পারে, আচ্ছা পরে বলছি। তো এখানে আমরা দেখতে পাবো যে পার্টিকুলার এই আইডিয়া গুলিকে তিনি কিন্তু নিন্দা করেছিলেন, সমালোচনা করেছিলেন। তার বক্তব্য কি ছিল? তার বক্তব্য ছিল এখানে এটাই, যে এই দুটো শ্রেণী ছাড়াও আরো অনেকগুলো শ্রেণী ছিল, এবং স্বাভাবিকভাবে এই দুটো শ্রেণীর মধ্যে যে এক প্রকার দ্বন্দ্ব অনিবার্য হবে, বুঝবা না? তো এই দুটো শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব এক প্রকার অনিবার্য হবে, তা কিন্তু নয়। তিনি এই বিষয়গুলোকে এখানে চ্যালেঞ্জ করেছেন, এবং তিনি বলেছেন যে হেগেলের যে আইডিয়া যেটা ছিল কল্পনাবাদী একটা আইডিয়া, একটা ইউটোপিয়ান আইডিয়া, কাইন্ড অফ একটা 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 স্বপ্নে দেখা একটা আইডিয়া বলতে পারো, যে বাস্তবে যার কোনো ভিত্তি নেই। তো সেই ধরনের আইডিয়াকে তিনি এখানে অভিজ্ঞতাবাদী একজন হয়েও যে ওই ধরনের আইডিয়াকে বেস করে যখন কোনো একটা থিওরি নির্মাণ করেছেন, তখন আমরা দেখতে পাবো সেই থিওরিটা অনেক বেশি মেকানিস্টিক হয়ে গেছে, অনেক বেশি সেটা ভালগার হয়ে গেছে। এই ধরনের কথাগুলোও তিনি কিন্তু সেখানে বলার চেষ্টা করেছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তিনি তার আর্গুমেন্ট হচ্ছে কি, যে তিনি সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইকোনমিক ইকোনমিক মেটেরিয়ালিজম। হি সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইকোনমিক মেটেরিয়ালিজম বলতে পারো, মেটেরিয়ালিজম, মেটেরিয়ালিজম। তো এই আইডিয়াটিকে তিনি এখানে সমর্থন করছেন, বা তিনি সমর্থন করছেন না কোনটাকে? না, সমর্থন করছেন না তিনি এখানে আমরা দেখতে পাবো যে রিভলিউশনারি আইডিয়াটিকে। হি ডিড নট সাপোর্ট, ডিড নট ডিড নট he did not support he did not support the revolutionary idea. কার্ল মার্কস তিনি রিভলিউশনারি আইডিয়াটিকে সমর্থন করেননি। কেন তিনি কার্ল মার্কসের রিভলিউশনারি আইডিয়াটিকে সমর্থন করেননি? আইডিয়াটিকে সমর্থন না করার কারণ ছিল যে ইকোনমির কারণে হয়তো দ্বন্দ্ব হয়, এটা স্বাভাবিক কথা, কিন্তু সেখানে যে বারে বারে সেই দ্বন্দ্ব এক প্রকার যে সেখানে বিপ্লবের রূপ ধারণ করবে, তা কিন্তু নয়। সেখানে বিপ্লবের পরিবর্তে তার বক্তব্য ছিল এখানে কি, তার বক্তব্য ছিল এখানে কতগুলো রিফর্মসও হতে পারে। রিফর্মসের মধ্য দিয়ে কিন্তু সোসাইটিতে পরিবর্তন আসতে পারে, সোসাইটির কিন্তু চেঞ্জ হতে পারে। এবং তার বক্তব্য ছিল মোটামুটি ভাবে কার্ল মার্কস যে তার যে একেবারেই দুটো শ্রেণী দ্বন্দ্ব দেখিয়ে গেছে, যেগুলো বললাম, যে রিফিউজ দ্য আইডিয়া অফ
দিস ইজ দ্য আইডিয়া অফ ডাইলেকটিক, যেটা অলরেডি বললাম, ডাইলেকটিক। তিনি এই ডাইলেকটিকটাকেও কিন্তু এক প্রকার এখানে কিন্তু নিন্দা করছেন, যে তিনি ডাইলেকটিকটাকে নিন্দা করছেন এই অর্থে যে যেভাবে কার্ল মার্কস বলে গেছেন দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব ঘটবে, অর্থনীতির কারণে অবশ্যই হয়তো দ্বন্দ্ব ঘটবে, কিন্তু সোসাইটিতে শুধুমাত্র অর্থনীতির কারণে দ্বন্দ্ব ঘটে না, অন্য কোনো কারণেও দ্বন্দ্ব ঘটে। এবং দ্বন্দ্বের যে ফলাফল, সেই ফলাফলটা আলটিমেটলি যে একটা নতুন সমাজ ব্যবস্থা নির্মাণ করে তা কিন্তু নয়, বা সেই সমাজ ব্যবস্থা শুধু একটা, বা এই দ্বন্দ্বটাও যে এক প্রকার তাদের দ্বন্দ্বের যে প্রকৃতি, সেই প্রকৃতি বা নেচার যে শুধুমাত্র হিংসাত্মক নেচারে প্রকৃতির মধ্যে দিয়ে হবে তা কিন্তু নয়। এখানে দেখা যেতে পারে যে তার মধ্যে মোটামুটি ভাবে সংশোধনও আসতে পারে। এবং তিনি এই দুটো শ্রেণীর, যেহেতু তিনি মধ্যবর্তী শ্রেণী বা মিডিল ক্লাস যেটা আছে, মিডিল ক্লাসকে যেহেতু তিনি এখানে বা মধ্যবর্তী শ্রেণীকে যেহেতু তিনি এখানে মধ্যবিত্ত বলা যেতে পারে, মধ্যবিত্ত শ্রেণী এবং মধ্যবিত্ত যেটাকে বলা হয়, যেটা মনে করতে পারছিলাম না, বাংলায় বলা হয় মধ্যবিত্ত, ঠিক আছে, মানে অর্থনীতির দিক থেকে মধ্যবিত্ত, ঠিক আছে। তো মধ্যবিত্তের যে আইডিয়াটিকে তিনি এখানে দেখতে পাচ্ছিলেন না বা এতটা ফোকাস দেননি, তার অন্যতম কারণটা হচ্ছে যে তিনি এখানে বারে বারে দুটো বস্তুর মধ্যেই দ্বন্দ্ব দেখতে চেয়েছিলেন, তাই দ্বন্দ্ব দেখতে পেয়েছিলেন। তিনি যদি বস্তুবাদী সত্যিই সঠিক অর্থেই হতেন, তিনি যদি একেবারে যুক্তিবাদী সঠিক অর্থে হতেন, যদি অভিজ্ঞতাবাদী যদি সঠিক অর্থে হতেন, তাহলে কিন্তু তিনি কল্পনা নির্ভর আইডিয়াগুলো কখনো তৈরি করতে পারতেন না। তিনি বারে বারে দুটো শ্রেণীকে এখানে দেখানোর মধ্য দিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর যে রোল, মিডল ক্লাসের যে রোল, দ্য রোল অফ মিডল ক্লাস ওয়াজ ইগনোরড, দ্য রোল অফ মিডল ক্লাস। এবং কার্ল মার্কস বলেছিলেন যে এই রোল অফ মিডল ক্লাসকে তিনি ইগনোর করার কারণটা ছিল কার্ল মার্কসের এটাই, যে তিনি বলেছিলেন যে মধ্যবিত্ত শ্রেণীর নাকি ডিক্লাইন ঘটছে। কার্ল মার্কস বলেছিলেন যে মধ্যবিত্ত শ্রেণীর নাকি ডিক্লাইন ঘটছে, মধ্যবিত্ত শ্রেণীর ডিক্লাইন ঘটছে। তো স্বাভাবিকভাবেই যেহেতু মধ্যবিত্ত শ্রেণীর ডিক্লাইন ঘটছে, ধীরে 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 কি হবে না, দুটো শ্রেণীরই অবস্থান কিন্তু চূড়ান্ত হবে, দুটো শ্রেণী কিন্তু এক্সিস্ট করবে এবং তাদের মধ্যে একটা সময় কি হবে না, একটা চূড়ান্ত কিন্তু বিপ্লব ঘটবে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ঘটবে, ডাইলেকটিক্স ঘটবে, এবং সেই ডাইলেকটিক্স এর মধ্য দিয়ে সোশ্যালিজমের রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এনার বক্তব্য ছিল যে না, মিডল ক্লাসকে যেভাবে তিনি ইগনোর করলেন, বাস্তবে সেটা কিন্তু সঠিক নয়, মিডল ক্লাসকে ইগনোর করা যায় না। তার কারণ হচ্ছে যেভাবে পুঁজিবাদী সমাজ নিজেকে যে সমৃদ্ধ করেছে, পুঁজিপতি সমাজ বা পুঁজিবাদী সমাজ, ক্যাপিটালিস্ট সোসাইটি, বুর্জুয়াজি সোসাইটি যেভাবে নিজেকে শক্তিশালী করেছে, এটা যেমন একদিকে ঠিক, তেমনি অন্যদিকে আমরা দেখতে পাবো কি, যে লেবার ক্লাসও নিজেকে শক্তিশালী করেছে। পুঁজিপতি শ্রেণী এবং লেবার ক্লাস বা ক্যাপিটালিস্ট ক্লাস এবং লেবার ক্লাস দুজনেই শক্তিশালী নিজেকে করেছে, শুধু তাই নয়, মিডল ক্লাসও নিজেকে কিন্তু শক্তিশালী করেছে। তো কার্ল মার্কস যেটা বলে গেছিলেন যে মিডল ক্লাস নিজেকে, কার্ল মার্কস মিডল ক্লাসের যেহেতু ডিক্লাইন ঘটছে, স্বাভাবিকভাবে দুটো শ্রেণী অনিবার্য হয়ে পড়ছে, এবং ক্যাপিটালিস্ট ক্লাস এবং লেবার ক্লাস, তো স্বাভাবিকভাবে একটা সময় আসবে যখন এই দুটো ক্লাসের মধ্যে দ্বন্দ্ব ঘটবে। ইনি এসে বলার চেষ্টা করছেন কি, ইনি এসে বলার চেষ্টা করছে যে না, এই দুটো ক্লাসের মধ্যে কোনো রকম ভাবে দ্বন্দ্ব ঘটবে না, তার অন্যতম কারণ হচ্ছে মিডল ক্লাসই। মিডল ক্লাস যেহেতু এখানে এক্সিস্ট করছে, এবং সম্পত্তি যে ধীরে ধীরে কমছে তা কিন্তু নয়, এনার বক্তব্য হচ্ছে যে সম্পত্তির যে ব্যবস্থা কার্ল মার্কস দেখিয়ে গেছেন যে সেখানে নাকি চরম লেবারদের এক্সপ্লয়েট হচ্ছে, তা কিন্তু সঠিক কথা নয়। মিডল ক্লাস থাকার দরুন এখানে এক প্রকার হচ্ছে কি, যে ক্যাপিটালিস্টরা যেমন মিডল ক্লাসকে যেমন হচ্ছে এক প্রকার ব্যবহার করতে পারে, লেবাররাও কিন্তু মিডল ক্লাসে এক প্রকার ব্যবহার করতে পারে, এবং মিডল ক্লাস দুদিক থেকে কিন্তু কমিউনিকেশন একটা মাধ্যম হিসেবে বিবেচিত হয়। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাই, আলটিমেটলি আমরা দেখতে পাই যে সবারই এক প্রকার কিন্তু উন্নতি সাধন হয়। লেবারকে যেভাবে তিনি দেখিয়েছিলেন যে লেবার এক্সপ্লয়েটেড হচ্ছে, তার বক্তব্য হচ্ছে যে বর্তমান ক্যাপিটালিস্ট সোসাইটিতে বা দীর্ঘ 25 বছর পর তিনি বলছেন, দীর্ঘ 25 বছর পর এসে যখন দেখা যাচ্ছে যে এটাকে যখন অ্যানালিসিস করা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কার্ল মার্কস যে সময় ক্যাপিটালিস্ট সোসাইটিকে যেভাবে দেখেছিলেন বা বুর্জুয়াদের চরিত্রটিকে যেভাবে দেখেছিলেন, বুর্জুয়ারা আর এখন সেই রকম ভাবে নেই। বুর্জুয়ারা এখন তাদের নিজেদের নিজেদের চরিত্রটিকে, নিজেদের অবস্থানটিকে ধরে রাখার জন্য, নিজেদের সম্পত্তিটাকে বৃদ্ধি করার জন্য তারা কিন্তু নেচারালি এক প্রকার কি করেছে, লেবারদের যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু সিকিউর করতে বাধ্য হয়েছে। এবং তারা এটা স্বাভাবিক প্রকৃতিতে করেছে, এটা এমন নয় যে তারা একেবারে বাধ্য কোনো ভয়ের কারণে করেছে। তারা বলেছে যে লেবার ক্লাস নিজের প্রোগ্রেসটিকে ধরে রাখার জন্য তারা কিন্তু অনিবার্যভাবে কিন্তু ক্যাপিটালিস্ট ক্লাস নিজের প্রোগ্রেসটিকে ধরে রাখার জন্য স্বাভাবিক উপায়ে কিন্তু সে লেবার ক্লাসের কিন্তু উন্নতি করতে বাধ্য হয়েছে। এবং এক প্রকার এরকম ভাবে তিনটে ক্লাসের মধ্যে কি ঘটেছে, তিনটে ক্লাসের মধ্যে কোঅপারেশন ঘটেছে, কোঅর্ডিনেশন কিন্তু সমন্বয় ঘটেছে। তিনটে ক্লাসের মধ্যে কোঅর্ডিনেশন বিটুইন থ্রি ক্লাসেস, কি, বুর্জুয়াজিস্ট, ঠিক আছে, বা ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্ট ক্লাস, তারপরে বলা যেতে পারে মিডিল ক্লাস অ্যান্ড হচ্ছে লেবার ক্লাস।
এই ৩ টে ক্লাসের মধ্যে তিনি বলার চেষ্টা করলেন যে ৩ টে ক্লাসের মধ্যে তিনি বলার চেষ্টা করলেন যে সমন্বয় ঘটেছে। কাজেই এখানে এক প্রকার কার্ল মার্কস বলেছিলেন যে এদের মধ্যে দ্বন্দ্ব ঘটবে না, দ্বন্দ্বটা অনিবার্য নয়। এনার বক্তব্য হচ্ছে দ্বন্দ্বের জায়গায় কি প্রতিষ্ঠিত হবে? কোঅর্ডিনেশন প্রতিষ্ঠিত হবে। ৩ টে শ্রেণীর মধ্যে কোঅর্ডিনেশনটা কিন্তু হচ্ছে এবং হচ্ছেও কিন্তু স্বাভাবিক নিয়মে। কার্ল মার্কস বলেছিলেন যে পুঁজিপতিদের পুঁজিবাদের বা ক্যাপিটালিস্ট সিস্টেমের ধ্বংস নাকি ক্যাপিটালিজমের মধ্যেই নিহিত আছে। তিনি বলেছিলেন যে স্বাভাবিক নিয়মে কার্ল মার্কস কি বলেছিলেন? কার্ল মার্কস বলেছিলেন যে ক্যাপিটালিজমের ধ্বংস ক্যাপিটালিজমের মধ্যেই নিহিত আছে এবং একটা স্বাভাবিক নিয়মে নাকি সেই ধ্বংসটা হবে। কিভাবে সেই স্বাভাবিক নিয়মটা তিনি দেখানোর চেষ্টা করেছিলেন কার্ল মার্কস? কার্ল মার্কস দেখানোর চেষ্টা করেছিলেন, তিনি বলেছিলেন যে যেমন ক্যাপিটালিস্টরা নিজেরা গ্রো করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক কথা। কাজেই তারা নিজেকে গ্রো করার জন্য যেমন হচ্ছে লেবারকে তারা এক্সপ্লয়েট করছে, মিডল ক্লাস ধীরে ধীরে যখন ডিক্লাইন করবে তখন তারা লেবারকে এক্সপ্লয়েট করবে। তো লেবারকে এক্সপ্লয়েট করে তারা নিজেদেরকে শক্তিশালী করার যেমন প্যারালালি চেষ্টা চেষ্টা যেমন তারা করেছে, প্যারালালি এটাও ঠিক যে তারা নিজেরা নিজেদের মধ্যে এক প্রকার দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে নিজেদেরও কিন্তু এক প্রকার ডিক্লাইন ডেকে নিয়ে এসেছে, অর্থাৎ ক্ল্যাশ বিটুইন ক্যাপিটালিস্ট ক্লাস। তো ক্যাপিটালিস্ট বা উইথিন ক্যাপিটালিস্ট ক্লাস, যে ক্যাপিটালিস্ট ক্লাস নিজেদের মধ্যেই, অর্থাৎ একজন কোটিপতির সঙ্গে আর একজন কোটিপতি বা একজন শিল্পপতির সঙ্গে আর একজন শিল্পপতি নিজেদেরও কিন্তু একটা ইন্টারনাল কনফ্লিক্ট আছে। তো এই কনফ্লিক্ট আলটিমেটলি তাদেরকে নাকি বা ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তো এই ইন্টারেস্টের কারণে আর কি আলটিমেটলি তারা কি করবে না, না তারা নাকি ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো তিনি কিন্তু বলেছিলেন। কিন্তু এখানে এসে এডওয়ার্ড বার্নস্টাইন বলার চেষ্টা করেছেন যে না, এই যে তিনি একটা স্বাভাবিক নিয়মের দেখানোর চেষ্টা করলেন যে ক্যাপিটালিজমের যে নাকি ধ্বংস হবে, এটা কিন্তু অনিবার্য নয়, এটা কিন্তু স্বাভাবিক নয়। এটা আসলে তার ফলশ্রুতি কি, মানে এটা এটা হচ্ছে এর কারণটা কি, এই যে আর্গুমেন্ট কার্ল মার্কস দেওয়ার চেষ্টা করেছে যে ক্যাপিটালিস্টরা নিজেদের মধ্যে মারপিট করে ধ্বংস হবে, এর আর্গুমেন্টটা হচ্ছে যে ওই ধরনের হেগেলের মতো কল্পনাবাদী কোনো আইডিয়াতে বিশ্বাস করা। কার্ল মার্কসের মতো একজন বস্তুবাদী মানুষ কি করেছে, বা একজন এম্পেরিক্যাল মানুষ, এম্পেরিক্যাল থিওরিস্ট, তিনি এই রকমের কল্পনাবাদী আইডিয়াতে, একবারে ভাববাদী আইডিয়া যেটাকে আইডিয়ালিস্ট আইডিয়া বলি হেগেলের, সেই আইডিয়ালিস্ট আইডিয়াতে নির্ভর করার কারণে আসলে তার এই ধরনের কিন্তু ভুল ভ্রান্তি কিন্তু হয়েছে। তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে এই জায়গাতে যে মিডল ক্লাস এখানে কিন্তু ধ্বংস হবে না, মিডল ক্লাস ধ্বংস যেহেতু হবে না, স্বাভাবিকভাবে ৩ টে ক্লাসের মধ্যে এখানে সমন্বয় গড়ে উঠবে এবং এই ৩ টে সমন্বয় আলটিমেটলি কি করবে? ৩ টে সমন্বয় আলটিমেটলি ৩ টে ক্লাসকে কিন্তু শক্তিশালী করবে। এবং কোন রকম ভাবে এখানে আমরা দেখতে পাবো কি যে কোন রকম ভাবে এখানে, যেটা বলছিলাম যে কোন রকম ভাবে এখানে কিন্তু তাদের কারোরই ধ্বংস হবে না এবং আলটিমেটলি সোসাইটিতে কোনো কন্ট্রাডিকশনস হবে না এবং পুঁজিপতিদেরও ধ্বংস হবে না, বরং পুঁজিপতিরা নিজেদের সার্ভাইভালের জন্য, পুঁজিপতিরা নিজেদের উন্নতির জন্য এখানে তারা কি করবে না, একেবারে তাদের নিজেদের স্বাভাবিক নিয়মে তারা কিন্তু অপর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর জন্য বিশেষ সুযোগ সুবিধা তারা কিন্তু প্রদান করতে বাধ্য হবে বা তারা একেবারে স্বাভাবিক নিয়মে করছে। তো বুঝতেই পারছো তার মানে তারা নিজেদের প্রোগ্রেসের কারণে তারা কি করছে না, লেবার ক্লাস যারা আছে যাদের মাধ্যমে হয়তো তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছে, তাদেরও কিন্তু তারা স্বাভাবিক নিয়মে কিন্তু উন্নতি সাধন করছে। তো এই বক্তব্যগুলো বলার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে তিনি তিনি বলার চেষ্টা করলেন যে যেভাবে কার্ল মার্কস যে আইডিয়াগুলি ডেভেলপ করেছিলেন, যে থিওরিটিক্যাল তার যে আইডিয়া, সেই থিওরিটিক্যাল আইডিয়াগুলোকে তিনি এইরকম ভাবে সমালোচনা করলেন। তিনি থিওরির মধ্যে যেমন কিছু সংশোধন করেছিলেন, তিনি যেমন কার্ল মার্কসের এই এডওয়ার্ড বার্নস্টাইন যেমন তার থিওরির মধ্যে সংশোধন করেছিলেন, তিনি তার প্র্যাকটিক্যালের জায়গাগুলোর মধ্যেও সংশোধন করেছিলেন। থিওরির মধ্যে তো এই বেসিক জায়গাগুলোকে তিনি সংশোধন করেছিলেন, কার্ল মার্কসের রিফর্মস করেছিলেন, ইভলিউশন করেছে, সংশোধন করেছিলেন। যেমন হচ্ছে বললাম যে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের এই ধারণাগুলো, তারপরে হচ্ছে তার দুটো শ্রেণীর মধ্যেই ডাইলেকট্রিক্সটাকে দেখানো এই আইডিয়া, বিপ্লবের মধ্য দিয়েই নাকি সেখানে সোশ্যালিজমের রাস্তায় পৌঁছানো সম্ভব সেটার আইডিয়া, ক্যাপিটালিস্টরা নিজেদের মধ্যে মারপিট করে ধ্বংস হবে এই আইডিয়া, এগুলোকে তিনি যেমন সমালোচনা করেছেন, নিন্দা করেছেন, সংশোধন করার কথা বলেছেন। অন্যদিকে তিনি আবার বলেছেন কি যে অ্যাপ্লিকেশন এর জায়গাতেও এর কিন্তু গন্ডগোলটা আছে। কোথায় গন্ডগোল আছে? গন্ডগোলটা হচ্ছে এটাই যে বাস্তবের মাটিতে মানে দীর্ঘ 25 বছর পর যখন তিনি আবার রিসার্চ করছেন বা কার্ল মার্কসের অতিবাহিত হওয়ার 25 বছর পর যখন পুঁজিপতিদের যখন তিনি প্রকৃতি বা নেচার দেখার চেষ্টা করছেন, তখন তিনি দেখছেন যে কার্ল মার্কস যেগুলো বলে গেছেন বাস্তবের মাটিতে সেগুলোর কিছুই ঘটছে না, কিছুই ঘটছে না বাস্তবের মাটিতে, সেগুলোর কিছুই ঘটছে না, বরং তার বিপরীত কিছু ঘটছে। এবং যে সমস্ত, এবং বিশেষ করে যে সমস্ত ক্লাসগুলো যেমন দেখবে ইউকে এর কথা বলা যেতে পারে, এর আগের দিনও ক্লাসে তোমাদের আমি বলছিলাম যে ইউকে তে আমরা কি দেখতে পাবো যে ক্যাপিটালিস্ট ক্লাস নিজেরা প্রচুর উন্নতি করেছে, ক্যাপিটালিস্ট ক্লাস নিজেরা প্রচুর উন্নতি করেছে। তো তারা যেমন নিজেদের উন্নতি করেছে, তেমনি তারা তাদের নিজেদের উন্নতিটাকে ধরে ধরে রাখার জন্য তারা লেবারদেরও উন্নতি করেছে। এবং ওই কারণে দেখবে ব্রিটেনের লেবার্সরা, লন্ডনের লেবার্সরা, তারা কিন্তু কখনোই কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলকে তারা কিন্তু সমর্থন করেওনি। তো তাদের তাদের কিন্তু সমর্থনটা আমরা কিন্তু পাইনি। গান্ধীজি প্রসঙ্গে এর আগের দিন তোমাদের বলছিলাম
এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে তারা নিজেরা যেমন সমৃদ্ধ হয়েছে ক্যাপিটালিস্ট ক্লাস, তেমনি তারা লেবার ক্লাসকেও কিন্তু সমৃদ্ধ করেছে। এনার বক্তব্য এটাই ছিল যে ক্যাপিটালিস্ট ক্লাস যেমন নিজেকে শক্তিশালী করবে, তারা প্যারালালি নিজেকে শক্তিশালী ধরে রাখার জন্য তারা কিন্তু এখানে আমরা দেখতে পাবো কি এক প্রকার লেবার ক্লাসেরও কিন্তু উন্নতি সাধন করবে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এখানে অনিবার্য হিসেবে দেখতে পাবো, এগুলো কিন্তু আলোচনায় উঠে এসেছে। তো এই বিষয়গুলো এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই যে এডওয়ার্ড বার্নস্টাইন এগুলোকে বিশেষ করে সংশোধন করার কথা বলেছেন। তিনি এখানে আমরা দেখতে পাবো যে তিনি এখানে বলছেন যে আজকে যেভাবে মানে একটা সময় যেভাবে ক্যাপিটালিস্ট লেবারদেরকে দেখা হতো যে লেবাররা খুবই এক্সপ্লয়েটেড একটা ক্লাস, তার শোষিত হচ্ছে সব থেকে বেশি, বঞ্চিত হচ্ছে সব থেকে বেশি। কালমার্ক্সের আইডিয়াতে এগুলোই উঠে এসেছে, কিন্তু এনার বক্তব্য হচ্ছে যে এখনকার দিনে অ্যারিস্টোক্রেসি অফ লেবার দেখা যেতে পারে। অ্যারিস্টোক্রেসি অফ লেবার দেখা যেতে পারে মানে লেবারদের মধ্যেও কিন্তু একটা আভিজাত তন্ত্র দেখা যেতে পারে। লেবারদের মধ্যেও আভিজাত তন্ত্র, অ্যারিস্টোক্রেসি অফ লেবার, অ্যারিস্টোক্রেসি অফ লেবার, অ্যারিস্টোক্রেসি অফ লেবার কিন্তু দেখা যেতে পারে। এটা কিন্তু আমরা পরিষ্কার এখানে দেখতে পাবো। অ্যারিস্টোক্রেসি অফ লেবার এখানে দেখতে পাবো আমরা। তো এখানে তার আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে এখানে এইরকম ভাবেই যে কালমার্ক্স যেভাবে এটাকে বলা ছিলেন যে সব থেকে শোষিত শ্রেণী, সব থেকে বঞ্চিত শ্রেণী বলার অন্যতম কারণ ছিল তার যে লেবার থিওরি অফ ভ্যালু, লেবার থিওরি অফ যে ভ্যালু তার কালমার্ক্সের, যেটা তিনি ওই হ্যাঁ ডেভিড রিকার্ডোর কাছ থেকে নিয়েছিলেন এবং জন লকের কাছ থেকে নিয়েছিলেন। ডেভিড রিকার্ডো, ডেভিড রিকার্ডোর কাছ থেকে তিনি যে এখানে লেবার থিওরি অফ ভ্যালু নিয়েছিলেন, লেবার থিওরি অফ ভ্যালু, এই লেবার থিওরি ভ্যালুর মধ্যে সমস্যাটা হচ্ছে তিনি এইরকম ভাবে কি করেছেন না, এই থিওরিতে অত্যধিক পরিমাণে হচ্ছে তিনি কিন্তু কি করেছেন, এক প্রকার তিনি মিসক্যালকুলেশন করেছেন বলা যেতে পারে। তিনি বলেছেন যে এক প্রকার মিসক্যালকুলেশন করেছেন, মিসক্যালকুলেশন করার মধ্য দিয়ে তিনি এখানে বারে বারেই দেখাতে চেয়েছেন কি, বারে বারেই দেখাচ্ছেন যে সেখানে লেবার শ্রেণীর কিন্তু একটা ক্ষতি হচ্ছে। কিন্তু পক্ষান্তরে এই ধরনের ক্যালকুলেশনস এর মধ্য দিয়ে যে ওই এই বেসিক্যালি এই মিডল ক্লাসকে যেহেতু এই ক্যালকুলেশনের মধ্যে এখানে রাখা হয়নি, এই ক্যালকুলেশনের মধ্যে মিডল ক্লাসের যেহেতু কোনো ভূমিকা নেই, স্বাভাবিকভাবে এক প্রকার দেখতে পাবে যে তাদের মধ্যে যে এক প্রকার কোঅর্ডিনেশন গড়ে উঠছে সেটাও কিন্তু অনুপস্থিত। এবং এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তিনটে ক্লাসের মধ্যে এক প্রকার কোঅর্ডিনেশন গড়ে উঠছে, সেটা কিন্তু স্বাভাবিক কথা। তো যাই হোক, এখানে অ্যারিস্টোক্রেসি অফ লেবার হওয়ার অন্যতম কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ভাবে লেবার থিওরি অফ ভ্যালু নয়, বরং লেবার থিওরি অফ ভ্যালুর মধ্যে একটা মিসক্যালকুলেশন কার্ল মার্কস করেছিলেন বলে তার বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু তারা হিতে বিপরীত ঘটছে। বর্তমান সমাজ ব্যবস্থা বলছে যে লেবার ক্যাপিটালিস্টরা কিন্তু নিজেদের এক্সপ্লয়টেশনটা যে অত্যধিক ভাবে বেশি তারা লেবারদের উপর করছে তা কিন্তু নয়, তারা প্যারালালি নিজেদের ডেভেলপমেন্টের কারণে কিন্তু লেবারকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে, যে সুযোগ সুবিধা পেয়ে লেবাররা আজকে অ্যারিস্টোক্রেসি হিসেবে কিন্তু উঠে আসতে পারছে, একটা অভিজাত তন্ত্রে কিন্তু বিলং করছে। এই ধরনের একটা অবস্থা তাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে, এই কথাগুলি তিনি এখানে কিন্তু বলার চেষ্টা করলেন। তো এগুলো আমরা শুনতে পাবো তার গলাতে, এগুলো কিন্তু ফুটে উঠেছে। এবং এখানে আরো কতগুলো বিষয় তিনি এখানে তুলে ধরেছেন, যেমন হচ্ছে যে যে পুঁজিবাদ, যেই যে বললাম অলরেডি এটা বলে দিয়েছে যে পুঁজিবাদ সংকটের মুখোমুখি হবে, ক্যাপিটালিস্ট ক্লাস নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সংকটের মুখোমুখি, ক্রাইসিসের মুখোমুখি হবে। তো সেই ক্রাইসিসটা আলটিমেটলি কিন্তু হয়নি, তো এটা আমরা দেখতে পাবো। শ্রমিকদের জীবনে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে, এটাও আমরা দেখতে পাবো। মধ্যবিত্ত শ্রেণীর অবস্থানটা যেহেতু আছে, স্বাভাবিকভাবে তাদের বিশেষ করে উন্নতি হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে তিনটে ক্লাসের মধ্যে এক প্রকার কোঅর্ডিনেশন গড়ে উঠেছে। সম্পত্তির মালিকদের সংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে। সম্পত্তির মালিকের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, এটা যেমন কার্ল মার্কস বলেছিলেন যে সম্পত্তির মালিকদের সংখ্যাটা কমছে, সম্পত্তির মালিকদের সংখ্যাটা কমছে, এটা তিনি বলেছিলেন। এবং সম্পত্তির মালিকদের সংখ্যাটা কমছে এবং তিনি বলেছিলেন যে এক প্রকার অত্যধিক বেশি ক্যাপিটালের নাকি সেন্ট্রালাইজেশন হচ্ছে, ক্যাপিটালাইজেশন অফ সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, এটা সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল হচ্ছে। তিনি বলার চেষ্টা করলেন সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে, তিনি এখানে বলার চেষ্টা করলেন যে সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল এখানে যেমন হচ্ছে, এটা যেমন সঠিক কথা, তেমনি আমরা দেখতে পাবো কি লেবারদেরও প্যারালালি কিন্তু ডেভেলপমেন্টটা ঘটেছে। কিন্তু শুধু এককভাবে সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল হয়নি, এখানে প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু ক্যাপিটালটা বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এখানে একদিকে কার্ল মার্কস যেমন বলার চেষ্টা করেছিলেন যে সম্পত্তির মালিকের সংখ্যাটা যেমন ধীরে ধীরে কমছে, এক্সপ্লয়টেশন যেহেতু হচ্ছে তাই সম্পত্তির মালিকের সংখ্যাটা কমছে, এনার বক্তব্য হচ্ছে যে না, সেটা কিন্তু হয়নি, বরং সম্পত্তির মালিকের সংখ্যাটাও কিন্তু প্যারালালি বাড়ছে। তো এই সমস্ত বিষয়গুলো, এবং লাস্টলি যেটা তিনি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন, সব থেকে গুরুত্বপূর্ণ যে বলে তিনি যেটা মনে করেছিলেন সেটা কি, সেটা হচ্ছে ডেমোক্রেসির চরিত্র বৃদ্ধি পাচ্ছে।
ডেমোক্রেসি, এক্সটেনশন অফ ডেমোক্রেসি বলতে পারো। এক্সটেনশন, এক্সটেনশন অফ ডেমোক্রেসি, এক্সটেনশন অফ, এক্সটেনশন অফ ডেমোক্রেসি যেমন এখানে হয়েছে, তিনি এই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছিলেন। এক্সটেনশন অফ ডেমোক্রেসি কি ছিল? এক্সটেনশন অফ ডেমোক্রেসির আইডিয়াতে তিনি বলেছিলেন যে এক্সটেনশন অফ ডেমোক্রেসির আইডিয়াতে যে যখন ক্যাপিটালিস্ট সিস্টেম, যখন কার্ল মার্কস যখন তার আইডিয়াগুলো রচনা করেছিলেন, ফ্রেম করেছিলেন তার আইডিয়াগুলিকে, তখন আমরা তার বক্তব্য হচ্ছে সাধারণভাবে সহজ ভাষায় আমরা শুধু সেখানে কি দেখেছি, যে ক্যাপিটালিস্টরা নাকি লেবারদেরকে এক্সপ্লয়েট করে, এটাই আমরা দেখেছি। এবং সমস্ত যে বেসিক রাইটস গুলো, যেগুলো ডেমোক্রেটিক রাইটস বলা যেতে পারে, সেগুলোর নাকি মালিকানা শুধুমাত্র লেবার ক্যাপিটালদের হাতেই ছিল, ক্যাপিটালিস্টদের হাতে ছিল, বুর্জুয়াদিসদের হাতেই ছিল। কিন্তু এনার বক্তব্য হচ্ছে যে সেইখানে আমরা দেখতে পাবো কি, যে এই যে পুরো একটা কোঅর্ডিনেশন তিনটে ক্লাসের মধ্যে যে গড়ে উঠছে, এখানে যে বিপ্লব হচ্ছে না, এক প্রকার রিফর্মস আসছে, এই সমস্ত আইডিয়া গুলো এখানে প্রতিষ্ঠিত হচ্ছে এই এক্সটেনশন অফ ডেমোক্রেসির আইডিয়াটার মধ্য দিয়ে। কি হচ্ছে এখানে? এখানে তার বক্তব্য হচ্ছে যে এখন ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে আমরা দেখতে পাবো কি, যে পিপলস পার্টিসিপেশন হচ্ছে, পিপলস পার্টিসিপেশন ইন পলিটিক্যাল সিস্টেম, পিপলস পার্টিসিপেশন ইন পলিটিক্যাল সিস্টেম হচ্ছে, ইউনিভার্সাল সাফরেজ গড়ে উঠছে ধীরে ধীরে, ইউনিভার্সাল সাফরেজ, ইউনিভার্সাল, SUSSERE, ইউনিভার্সাল সাফরেজ গড়ে উঠছে। কি এটা? আচ্ছা, ইউনিভার্সাল সাফরেজ গড়ে উঠছে, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে পলিসি ডেমোক্রেসিতে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাবো যে সেই আইডিয়াগুলো নাকি শক্তিশালী হচ্ছে। তার বক্তব্য হচ্ছে এটাই, যে ইউনিভার্সাল সাফরেজের আইডিয়াগুলোও কিন্তু ধীরে 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 কিন্তু শক্তিশালী হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো এখানে যেটা নিশ্চিত করছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে মানুষের পার্টিসিপেশনটাকে বৃদ্ধি করছে, এবং মানুষ যেহেতু তারা নিজেরা পলিটিক্যাল রাইটসটা হাতে পাচ্ছে, তারা নিজেদের ভালো মন্দ বিচার করার এক প্রকার ক্ষমতা পাচ্ছে, স্বাভাবিকভাবে তারা আর কেউ এখানে বিপ্লবের রাস্তা, হিংসার রাস্তা কিন্তু অবলম্বন করছে না। তারা এখন ধীরে ধীরে তাদের নিজেদের রিফর্মস এর মধ্যে দিয়ে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে রিফর্মস এর মধ্যে দিয়ে তারা এক প্রকার কোন দিকে এগিয়ে যাচ্ছে, তারা এক প্রকার এগিয়ে যাচ্ছে যেটা হচ্ছে ডেমোক্রেটিক আইডিয়াস গুলোকে সংশোধন করার দিকে এগিয়ে যাচ্ছে। কোন দিকে এগিয়ে যাচ্ছে তারা? ডেমোক্রেটিক আইডিয়াস গুলো সংশোধন করার দিকে এগিয়ে যাচ্ছে, নিজেদের নিজেদের রাইটস গুলোকে এনশিওর করার দিকে এগিয়ে যাচ্ছে, এবং ক্যাপিটালিস্ট তাদের নিজেদের ডেভেলপমেন্টের কারণে এই সমস্ত সিস্টেম গুলোকে ওপেন করতে এক প্রকার বাধ্য হচ্ছে, তারা ওপেন করছে। তো স্বাভাবিকভাবে এখানে সকলের মধ্যে একটা কিন্তু একটা সকলের পার্টিসিপেশন এনশিওর হচ্ছে, সকলেরই কিন্তু মঙ্গল হচ্ছে, এবং ধীরে 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 এরকম ভাবে তাদের কিন্তু কি হচ্ছে, এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠছে যেটা হয়তো সোশ্যালিজমের দিকে হয়তো যেতে পারে, তিনি বলছেন যে সোশ্যালিজমের দিকে হয়তো যেতে পারে, কিন্তু সেটা হয়তো বাঞ্ছনীয় বটে, কিন্তু কথা অনিবার্য নয়। তার বক্তব্য হচ্ছে যেটা হতে পারে, এটা তবে মানুষের পছন্দের বিষয়, সোশ্যালিজমের রাস্তা মানুষ গ্রহণ করবে কি করবে না সেটা তাদের পছন্দের বিষয়, সেটা তাদের চয়েসের বিষয়। whether people will choose whether people will choose the way of socialism, is that whether people will choose socialism or not is a totally very basic concept of people, the very basic wish of the people বলা যেতে পারে, যে তাদের ইচ্ছার উপর নির্ভর করছে, তাদের পছন্দটা তাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করছে, এই যে সমস্ত আইডিয়াগুলো আমরা বলতে পারি। কিন্তু কোন রকম ভাবেই তিনি বলছেন যেটা অনিবার্য নয়, যে কার্ল মার্কস যেটা একেবারে স্বাভাবিক নিয়মে দেখিয়েছিলেন, যে প্রথমে কি হবে না, প্রথমে তিনি দ্বন্দ্ব হবে ক্লাসের মধ্যে দুটো, প্রথমে মিডিল ক্লাস মানে ক্যাপিটালিস্টরা এক্সপ্লয়েট করবে, মিডিল ক্লাসদের এক্সপ্লয়েট করবে, করতে করতে তারা কি করবে না, ধীরে ধীরে আর যখন এক্সপ্লয়েট করার কেউ থাকবে না, তখন তারা লেবারদেরকে এক্সপ্লয়েট করবে, লেবারদের যখন এক্সপ্লয়েট করবে, তাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে, লেবাররা তখন ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরোধিতা করবে। তো টোটাল রেভলিউশন সেখানে এক প্রকার হবে, একটা আর্ম রেভলিউশন সেখানে হবে, আর্মস রেভলিউশন, অর্থাৎ সশস্ত্র বিপ্লব সেখানে হবে। সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে সেখানে কি হবে, নাকি একটা বড় একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন আলটিমেটলি কি করবে না, সেটা নাকি সোশ্যালিজমের রাস্তা, অর্থাৎ ক্যাপিটালিজম থেকে অনিবার্যভাবে সোশ্যালিজমের রাস্তা নাকি সেটা এনশিওর করবে। এবং তিনি এটাও বলেছিলেন কার্ল মার্কস যে প্রোলেতারিয়েটের একনায়কতন্ত্র নাকি সেখানে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ডিক্টাটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট। তিনি এই সমস্ত আইডিয়াগুলোকে কিন্তু নস্যাৎ করে দিয়ে তিনি বললেন যে ক্যাপিটালিজম যেভাবে তার শক্তি বৃদ্ধি করেছে, ক্যাপিটালিজম যেভাবে সময়ে সময়ে নিজেকে শক্তিশালী করেছে, তো স্বাভাবিক ভাবে সেই আইডিয়ার মধ্যে ডেমোক্রেটিক আইডিয়াস গুলোকেও কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি কি করেছে না, এমন একটা সিস্টেম এনশিওর করেছে সেটা হয়তো যে বিপ্লবের রাস্তা থেকে তাদেরকে বিরত রেখেছে, বিপ্লব করতে তাদেরকে বাধা প্রদান করছে, বা বিপ্লবের রাস্তায় তাদেরকে নিয়ে যাচ্ছে না। এবং স্বাভাবিক নিয়মে কার্ল মার্কস যে বলেছিল সোশ্যালিজম গড়ে উঠবে, তো সেই স্বাভাবিকতাটা আর থাকছে না, সেই নেচারাল নেচার সেই
সেই ন্যাচারাল ওয়েটা আর কিন্তু ন্যাচারাল থাকছে না। সেখানে আমরা দেখতে পাবো কি, সেটা একটা মানুষের ন্যাচারাল ওয়েটা মানুষের চয়েসের জায়গা হয়ে যায় তখন, যে মানুষ এখানে সত্যি সোশ্যালিজমের দিকে যাবে কি যাবে না সেটা তার পছন্দের উপর নির্ভর করে। একেবারেই বাধ্যতামূলক ভাবে স্বাভাবিক নিয়মে সোশ্যালিজম গড়ে উঠবে, কার্ল মার্কস যেটি বলার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু হবে না। এবং সেই সোশ্যালিজমে এখানে তিনি যে বলেছিলেন যে প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু হবে না। প্রলেতারিয়েতের একনায়কতন্ত্রের জায়গায় এখানে কি হবে, প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেশনের একটা ব্যবস্থা গড়ে উঠবে, যে ব্যবস্থাটাকে বলা যেতে পারে লিবারেল সোশ্যালিজমের একটা কিন্তু সমন্বয়। অর্থাৎ এটাকে, এই থিওরিটাকে অনেকে তোমরা লিবারেল সোশ্যালিজম থিওরি হিসেবেও দেখতে পারো। লিবারেল সোশ্যালিজম অর্থাৎ এক প্রকার লিবারেল আইডিয়াস গুলো এখানে বৃদ্ধি পেয়েছে, সোশ্যালিজমের আইডিয়াস গুলো কিন্তু মানুষ চাইলে কিন্তু এটা অবশ্যই মানুষের পছন্দের কথা বলা হয়েছে, তো মানুষের পছন্দের উপর নির্ভর করে কিন্তু এটা প্রতিষ্ঠিত হতে পারে। তো কাজেই এখানে শুধুমাত্র এখানে একটাই ক্লাস বেঁচে থাকবে, তারা সমস্ত ক্ষমতা দখল করে নেবে, ক্যাপিটালিস্টদেরকে দূরে সরিয়ে দেবে, তারাই পাওয়ারফুল হয়ে যাবে, এই ধরনের ঘটনাগুলো কোনো রকম ভাবেই ঘটবে না। তো এইরকম ভাবে তিনি কি করার চেষ্টা করেছিলেন, কার্ল মার্কসের যে বেসিক আইডিয়া, মার্কসিজমের যে বেসিক আইডিয়া, মার্কসিজমের সোশ্যালিজমের যে বেসিক আইডিয়া গুলো, যেটা একেবারে স্বাভাবিক পরিণতিতে নাকি স্বাভাবিক নিয়মে নাকি যেটা সোশ্যালিজম গড়ে উঠবে, তো সেই আইডিয়া গুলোকে তিনি এখানে কিন্তু কি করলেন, সমালোচনা করলেন, করে তিনি বললেন যে এটা স্বাভাবিক নিয়মে গড়ে উঠবে না, বরং সোশ্যালিজম যদি কখনো আসে এটা বাঞ্ছনীয় হতে পারে কিন্তু অনিবার্য নয়। কিন্তু যদি কখনো এটা গড়ে ওঠে তবে সেটা কিন্তু দেখা যাবে মানুষের ইচ্ছের উপর নির্ভর করছে, যে মানুষ তাদের স্ব ইচ্ছায় এখানে কিন্তু এটাকে কি করবে, গড়ে তুলবে কি তুলবে না সেটা তাদের নিজেদের উপর নির্ভর করছে। তো ন্যাচারাল ওয়ে এর পরিবর্তে এখানে কি হবে, চয়েস ইনস্টেড অফ ন্যাচারাল ওয়ে, চয়েস প্রতিষ্ঠিত হবে, CHOI, চয়েস অফ, চয়েস CHOIC, চয়েস instead of natural way to the socialism. CIALISM। তো এগুলো কিন্তু গড়ে উঠবে, চয়েস মানুষের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যে মানুষ এটা নিজেদের পছন্দের ভিত্তিতে এখানে সোশ্যালিজম নিয়ে আসবে, কিন্তু এটা একেবারে ন্যাচারাল ওয়েতে আসবে, স্বাভাবিক নিয়মে আসবে, বিপ্লবের একেবারেই পরেই এটা প্রতিষ্ঠিত হবে এবং প্রলেতারিয়েতরাই সেখানে শাসন ক্ষমতা দখল করবে, সেটা কিন্তু ঠিক নয়। তো এখানে এইরকম ভাবে তিনি বলার চেষ্টা করলেন শাসন ক্ষমতা উন্নত হবে, সকলে মিলে শাসন প্রতিষ্ঠিত করবে, কোঅর্ডিনেশন হবে। কাদের মধ্যে কোঅর্ডিনেশন, তিনটে ক্লাসের মধ্যে, ক্যাপিটালিস্ট ক্লাস, মিডল ক্লাস, লেবার ক্লাসের মধ্যে কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে এক প্রকার এমন একটা শাসন ব্যবস্থা গড়ে উঠবে যে শাসন ব্যবস্থাটা সকলের জন্য একটা ভালো শাসন ব্যবস্থা বলে বিবেচিত হবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো এইগুলোই তার বেসিক আইডিয়া, আর অন্য বিশেষ কিছু এখানে তোমরা পাবে না। ডেমোক্রেসিকে তিনি এই কারণে বিশেষভাবে ভ্যালুস দিয়েছেন, তিনি এখানে সমস্ত রকম বিষয়গুলোকে ভ্যালুস দিয়েছেন, এবং এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে তিনি এখানে এক প্রকার রিফর্মের কথা বলেছেন, যে এইরকম ভাবে কি আসবে, রিফর্মস আসবে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে রিফর্মস আসবে, ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে রিফর্মস আসবে, এবং এই সিস্টেম আলটিমেটলি একটা ভালো সিস্টেম বলে বিবেচিত হবে। তো এই ধরনের বিষয়গুলো এখানে কিন্তু এক প্রকার তুলে ধরার চেষ্টা করলেন। তো এগুলোই ছিল তার বেসিক আইডিয়া, যেগুলো পরীক্ষায় জানতে চায়, এবং বিশেষভাবে তার জানতে চায় তার বইটার নাম, এবং তার ইনি এডওয়ার্ড বার্নস্টাইন কোন স্কুলের সাথে জড়িত এটা বিশেষ করে জানতে চায়। আর বাকি আর্গুমেন্ট গুলো যেগুলো বললাম সেগুলো একটু তোমরা নতুনত্ব অবশ্যই পেলে। বেশিরভাগই তোমরা বিভিন্ন থিওরিজ গুলো আমি বিভিন্ন সময় পড়েছি, বিভিন্ন থিঙ্কার্স বিভিন্ন সময় তোমাদের পড়িয়েছি, এগুলোর সঙ্গে সিমিলার তোমরা দেখলে। তো এই কথাগুলোই তাকে আমরা বলতে শুনেছি। যাই হোক, হ্যাঁ, কি জার্মানি, জার্মানি সোশ্যালিজমের সাথে জড়িত, রিভিশনিস্ট বলতে পারো, রিভিশনিস্ট স্কুল। তো এই আইডিয়ার সঙ্গে আমরা এটাকে কিন্তু সামঞ্জস্যপূর্ণ পাই। যাই হোক, এগুলো তার হচ্ছে আইডিয়া। যাই হোক, সব পয়েন্টগুলো আমার লেখার সুযোগ হলো না, কিন্তু বলে দিয়েছি অনেক কথা। যদি তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে বলো। আজকের এই ক্লাসটার পরে আমি তোমাদের আমাদের যে পিওয়াইকিউ, সরি অ্যানালিসিস ইয়েটা আছে, যেটা আজকের যে কি বলে এটা, কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেন্স গুলো আছে, 10টা প্রশ্ন দিয়েছি, সেগুলো আজকে অ্যানালিসিস করে দেবো। সে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সেখানে আছে। বলো ছিলি। স্যার এক্সাক্ট মানে কোন স্কুলের সাথে যুক্ত, তাহলে এটা কি বলবো? এটা রিভিশনিস্ট স্কুল অফ সোশ্যালিজম। মানে ওই যে বলে না যে ফ্রাঙ্কফুর্ট স্কুল বা মার্কসিয়ান না, স্কুল, তো এটা এটা এলে মানে এটা রিভিশন রেভলিউশন। স্কুল। বেসিক্যালি এটাকে আমরা স্কুল বলি না, আমরা এটাকে আইডিয়া বলি। কত স্কুল বলতে বোঝায় একটা প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন, সেখানে তিনি বিভিন্ন দিন ধরে গবেষণা করেছেন, এগুলোকে আমরা স্কুলস বলি। ঠিক আছে, যেমন আমরা যাদব জেএনইউতে দেখবে, যেমন যাদবপুরে দেখবে বিভিন্ন স্কুলস আছে। ঠিক আছে, অনেকে শুনলে হয়তো অবাক হয় যে ইউনিভার্সিটির মধ্যে আবার স্কুল। হ্যাঁ, স্কুল আছে। তো স্কুলস গুলো হচ্ছে এটাই, যে সেখানে বেসিক্যালি পার্টিকুলার একটা বিষয়কে এখানে চর্চা করা হয়।
হ্যাঁ, স্কুল অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ যেমন ওই রকম, স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন, স্কুল অফ এরিয়া স্টাডিজ এইরকম ভাবে। তো এই আর কি। তো এখানে তিনি যেটা যে বিষয়টির সঙ্গে জড়িত এটা স্কুল বলা ভুল হবে, বাট মোটামুটি ভাবে তারপরেও যদি কখনো জিজ্ঞেস করে তো বলবে এটা রিভিশনিস্ট স্কুল অফ সোশ্যালিজম। তো তিনি রিভিশন করেছিলেন বা ইভলিউশনারি সোশ্যালিজমের স্কুলের সঙ্গে তিনি জড়িত ছিলেন, এডওয়ার্ড বার্নস্টাইন। তার বিখ্যাত বইটার নাম বললাম, তার আর্টিকেল নামও বললাম, এবং যে জার্নালে তার আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল সেটার নামও আমি বললাম। তো এইগুলো তোমরা এখানে পাবে। তো যাই হোক, ইনি প্রথম নাম, এনার আগেও আরো অনেক সোশ্যালিজমের এই যে রিভিশন যেগুলো হয়েছে সেগুলো তিনি অনেকে দেখিয়ে গেছেন, তার অল্প বিস্তর দেখিয়েছিলেন, বাট ইনি এসে একেবারে বলতে পারো থিওরি এবং প্র্যাকটিস দুটোকেই তিনি এখানে এক প্রকার সংশোধন করার কথা বলেছেন। এগুলো নিয়ে নিন্দাও হয়েছে, নিন্দা যে একেবারেই হয়নি তা কিন্তু নয়, নিন্দাও হয়েছে। বেসিক্যালি আমরা দেখতে পাবো নিন্দাগুলো মার্কসিজম পড়তে গিয়ে আমরা এগুলো পাবো আর একবার, যেমন রোজা লুক্সেমবার্গ যেমন এটাকে সমালোচনা করার চেষ্টা করেছে, ঠিক আছে, এবং কাল কাউটস্কির নামও তোমরা পাবে। কাল কাউটস্কি, রোজা লুক্সেমবার্গ, এনারা কিন্তু এই তার যে আইডিয়া যেটা সমালোচনা করার চেষ্টা করেছেন, বিশেষ করে রোজা লুক্সেমবার্গের সমালোচনার খুব গুরুত্বপূর্ণ এখানে। তো রোজা লুক্সেমবার্গ যেমন হচ্ছে বলেছেন যে কালমার্ক্সের যে আইডিয়া, বেসিক আইডিয়া, এবং সেখানে এই যে এডওয়ার্ড বার্নস্টাইন রেভলিউশনস এবং রিফর্ম এই দুটোর মধ্যে যে এক প্রকার পার্থক্য করার চেষ্টা করেছেন, যে কার্ল মার্কস রেভলিউশনের কথা বলেছিলেন আর এডওয়ার্ড বার্নস্টাইন এসে বললেন যে রেভলিউশনের পথ কখন গ্রহণ মানুষ করবেই না এবং সেটা হবেই না, পরিবর্তে সেখানে রিফর্মস এর আইডিয়া প্রতিষ্ঠিত হবে। এই যে এই দুটোর মধ্যে পার্থক্য তৈরি প্রপারলি তিনি করতে পারেননি। তাহলে ইয়ের আর্গুমেন্টটা কি, লুক্সেমবার্গের আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে তিনি বলছেন কি, যে তিনি এডওয়ার্ড বার্নস্টাইন নাকি রেভলিউশনস এবং রিফর্মের মধ্যে যে ভেরি বেসিক পার্থক্য আছে একটা, সেই পার্থক্যটা নাকি তিনি ধরতেই পারেননি। তো এইরকম ভাবে তিনি বলে সমালোচনা করেছেন, বলার চেষ্টা করেছেন তিনি যে রিফর্মস এর পার্থক্য আছে, হ্যাঁ, রিফর্মস এবং রিভলিউশনের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে, হ্যাঁ, বেনস্টাইন বুঝতে পারেনি, হ্যাঁ, বার্নস্টাইনই বুঝতে পারেননি, এবং তিনি এক প্রকার তিনি বলার চেষ্টা করেছেন পার্থক্যটা খুব সূক্ষ্ম, তবে এখানে রাস্তাটা হচ্ছে এটাই যে প্রথমে রিভলিউশনই হয়, রিভলিউশনস এর মধ্যে দিয়ে রিভলিউশন হয়, রিফর্মস আসে, ঠিক আছে, কিন্তু এখানে রিফর্মসটা তিনি আগে দেখিয়েছেন, রিভলিউশনটাকে তিনি এখানে ইগনোর করেছেন। তো এই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন রোজা লুক্সেমবার্গ, যে প্রথমে কি আসে, প্রথমে এখানে রিভলিউশনই আসে, তারপরে রিফর্মস আসে, কিন্তু এখানে এডওয়ার্ড বার্নস্টাইন রিফর্মসটাকে আগে ভ্যালুস দিয়েছেন, রিভলিউশনটাকে এখানে কিন্তু এক্সক্লুড করেছেন। তো এই পার্থক্যটা তিনি বুঝতে পারেননি, এই জায়গাটাকে তিনি ধরতে পারেননি প্রপারলি, বুঝতে পারলে তো, এই কথাটি তিনি এখানে বোঝানো, যাই বলো এটাকে তিনি ধরতে পারেননি। বোঝা গেছে? এতটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোনো কনফিউশন আছে এর মধ্যে? বলো শ্রেয়সী। স্যার আর একটা সমালোচকের নাম কি বললেন এই রোজা লুক্সেমবার্গের সাথেই? কাল কাউটস্কি পাবে, এগুলো মার্কসিজম পড়াতে গিয়ে বলবো, কাল কাউটস্কি, ঠিক আছে। লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেটও যখন পড়াবো তখনও তোমরা রোজা লুক্সেমবার্গ নাম পাবে। তো যাই হোক, এগুলোই আর কি বেসিক আলোচনা। বলো আর কারো কিছু জানার আছে, বোঝার আছে? অত্যধিক বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, বেসিক জিনিসগুলো বোঝো, কারণ অত্যধিক বেশি প্রশ্ন পড়েও না, কোনোদিন পড়েনি। ওই জন্য আমি ভেবেছিলাম পড়াবো না, তারপর ভাবলাম যে না, অর্ধেক ছেড়ে দিয়ে লাভ নেই, অল্প কিছু আইডিয়া পড়িয়ে দিই, ঝামেলা মিটে যাবে, তাহলে পুরোটাই কমপ্লিট হবে। বলা তো যায় না কখন কথা থেকে কি জিজ্ঞেস করবে। এবং বুঝতেই পারছো যে এখন আবার নতুন করে এক প্রকার সোশ্যালিজমের শক্তি বৃদ্ধি পাচ্ছে। ক্যাপিটালিজম যখন অত্যধিক বেশি শক্তিশালী হচ্ছে তখন এটাও এক প্রকার অনিবার্য হচ্ছে যে বিভিন্ন দেশে তোমরা দেখবে সোশ্যাল রেভলিউশন গুলো বা ওই বামপন্থীদের আন্দোলনগুলো শক্তিশালী হচ্ছে, বামপন্থী অর্গানাইজেশন গুলো আরো উঠে মাথা চাড়া দিচ্ছে। পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গের পলিটিক্সে দেখবে এবার হয়তো দুটো একটা সিট বামপন্থীরা হয়তো পেতে পারে লোকসভা ইলেকশনে, ঠিক আছে, বা সিট না পেলেও তারা দেখবে একটা বড় ভোট ব্যাংক হিসেবে কিন্তু উঠে আসবে। তো এটা হচ্ছে, তো এটা গোটা বিশ্ব জুড়েই হচ্ছে, তার কারণ ক্যাপিটালিজম এটা একেবারেই সত্যি কথা যে অত্যধিক শক্তিশালী হয়ে গেছে। এখানে সাধারণ মানুষ তাদের বিভিন্ন রাইটস গুলো থেকে, বর্তমান দিনে যেগুলো বেসিক রাইটস হিসেবে বিবেচিত হয় সেই বেসিক রাইটস গুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। যেমন দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত সরকারকে কিন্তু ঘোষণা করতে হচ্ছে। গতকাল যারা তোমরা লেকচার শুনেছো পরকালার, তিনিও বলছিলেন যে কংগ্রেস সরকার ঘোষণা করেছে 70 বা 80 কোটি মানুষকে বিজেপি নাকি রেশন দেবে আগামী 5 বছরের জন্য। তো তিনি এটাকে নিন্দা ক্রিটিসাইজ করলেন, কিভাবে অ্যানালাইজ করলেন এই বলে যে তার মানে এটা এক প্রকার সত্যি হয়ে গেছে, বা এটা একবার মেনে নিতেই হবে আমাদের যে আগামী 5 বছর তার মানে তারা আর কোনো চাকরি দেবে না, রেশন খেয়েই থাকতে হবে, তো চাকরি আর হবে না আগামী 5 বছর। তো বুঝতেই পারছো তার মানে সেটা তো বিজেপিকে দোষারোপ করে শুধুমাত্র এককভাবে লাভ নেই। বিজেপি হয়তো একটা
পার্টি হিসেবে ফাংশন করছে তারা হয়তো প্রপারলি করতে পারছে না, বাট এটা একটা আমরা যদি ইকোনমির পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে বুঝি, যেহেতু উনি পলিটিক্যাল ইকোনমির পুরো আইডিয়া থেকে সেখানে তুলে ধরেছেন, বাট ইকোনমির পার্সপেক্টিভ থেকে যদি আমরা এটা দেখি তাহলে সত্যি দেখতে পাবো যে ইকোনমি অনেক বেশি সেন্ট্রালাইজড হয়েছে, যেটা তোমাদের আমি এর আগেও ইয়ের থিওরি পড়ার এর থিওরি সম্পর্কে বলছিলাম, নেটওয়ার্ক সোসাইটি থিওরি যেটা আছে, ইনফরমেশন সোসাইটি থিওরি। তো ইনফরমেশন সোসাইটি থিওরি যখন পড়াছিলাম তখন আমি তোমাদের আহ, নামটা বলছি, আমি নামটা বলছি আমার নেটওয়ার্ক ইনফরমেশন সোসাইটি থিওরি নামটা বলছি আমি, হুম, নামটা বলছি আমি, দাঁড়াও। তো ওনার থিওরিতেও তিনি ওটাই বলেছেন যে হ্যাঁ এই ইনফরমেশন টেকনোলজি আসার ফলে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার ফলে এটা একেবারে বাস্তবিক সত্য যে ক্যাপিটালাইজেশন অফ মানে ক্যাপিটালাইজেশনটা আরো অনেক বেশি হচ্ছে, সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটালটা আরো অনেক বেশি হয়েছে, ক্যাপিটালিস্টদের ক্যাপিটাল একটা দেশের মধ্যে এখন সীমাবদ্ধ হচ্ছে বা কিছু মুষ্টিমেয় দেশ সীমাবদ্ধ হচ্ছে, এবং দেশগুলোর কথা যদি বলি আমরা, সাসকিয়ার সিস্টেমের প্রসঙ্গ আবার বলা যেতে পারে ম্যানুয়াল ক্যাস্টেল। তো ম্যানুয়াল ক্যাস্টেলের কথা বলছি, তো যাই হোক তিনি আবার এটা ম্যানুয়াল ক্যাস্টেল আবার সরি সাসকিয়ার সিস্টেম আবার বলেছেন যে বিভিন্ন দেশগুলোর মধ্যে, বিশ্বের বিভিন্ন কতগুলো আবার শহরের মধ্যেও আবার ক্যাপিটাল কিন্তু সেন্টার হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু খুবই একটা অ্যালার্মিং গণতন্ত্রের জন্য, ডেমোক্রেটিক আইডিয়াস গুলোর জন্য। এটাও আমাদের বুঝতে হবে যে যেভাবে ক্যাপিটালিজম নিজেকে শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ করছে, এবং বিশেষ করে বিশ্বের বেশ কতগুলো বেশ মুষ্টিমেয় কতগুলো দেশের মধ্যে যেমন ক্যাপিটালিজম সীমাবদ্ধ হচ্ছে, সেগুলো কিন্তু ভীষণই অ্যালার্মিং, এবং এগুলো আগামী দিনে কিন্তু একটা বড় একটা কিন্তু চেঞ্জেস অবশ্যই নিয়ে আসতে পারে পলিটিক্যাল লাইফের মধ্যে, সোশ্যাল লাইফের মধ্যে। এবং এরই প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখন সোশ্যালিস্ট আইডিয়া গুলো বামপন্থীরা আবার নতুন করে কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠছে, কারণ মানুষ তারা দেয়ালে পিঠ থেকে গেছে, কারো কাছে যাওয়ার নেই। তো টিএমসির কাছে গেলে টিএমসি হয়তো এখন ধর্মের ভয় দেখিয়ে আলটিমেটলি সে কিন্তু কি করবে না, ওই ধীরে ধীরে ক্যাপিটালাইজেশনই করবে, স্কুল কলেজ সরকারিগুলো বন্ধ করে দেবে, প্রাইভেটাইজেশনটাকে প্রমোটই করবে। এক প্রকার ধর্মের ভয় দেখাবে, এ যেমন এক প্রকার ধর্মের ভয় দেখাচ্ছে, বিজেপিও সেই রকম এক প্রকার ধর্মের ভয় দেখাচ্ছে। তো ইনি মেজরিটিকে সেখানে মেজরিটিকে মাইনরিটিদের দিয়ে দেখিয়ে মেজরিটিদেরকে ভয় দেখাচ্ছে, আর ইনিও এখানে কিন্তু এক প্রকার বিপরীতটাই করছেন। তো এই ধরনের একটা ধর্মের খেলার যেটা গতকালও পরকালা বলছিলেন যে ধর্মের ভয় দেখে এক প্রকার কি করা হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে কিন্তু এক প্রকার প্রাইভেটাইজ করা হচ্ছে। তো এই জিনিসগুলো গণতন্ত্রের জন্য ভীষণই অ্যালার্মিং, এগুলো আমাদের ভাবতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে এখানেই পরিষ্কারভাবে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে এটাই যে পরিষ্কারভাবে এই বিষয়টাই উঠে আসছে যে বামপন্থীদের এই কারণে কিন্তু শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, কারণ মানুষ টিএমসি আর বিজেপি যার কাছেই যাবে এখন সে কিন্তু ওটাই পাবে, ধর্মই পাবে, পেটের খিদেটা মেটানোর জন্য, বা চাকরি পাবে না কিন্তু সে আর বা এটাই হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখন মানুষ কি করছে, মানুষ কিন্তু বামপন্থী অর্গানাইজেশন গুলোর প্রতি আবার নতুন করে তাদের প্রতি ঝুঁকে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো দেখো তোমরা ধীরে ধীরে বামপন্থীদের শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, বা ইয়েতেও দেখতে পারো, কেরলেতেও তোমরা দেখতে পাবো, কেরলে প্রত্যেক 5 বছর অন্তর সরকার বদল হয়, কিন্তু এবার কিন্তু তা হলো না, ব্যতিক্রমী ঘটলো। তো সব রাজ্যে একই রকম যে ওয়েব দেখা যাবে তা নয়, বাট মোটামুটি একটা তোমরা একটা 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 কমন ট্রেন্ড দেখতে পাবে যে হ্যাঁ একটা সোশ্যালিজম শক্তিগুলো, সোশ্যালিস্ট পাওয়ার গুলো বৃদ্ধি পাচ্ছে, বামপন্থীরা আবার নিজেদের শক্তি সঞ্চয় করছে, আবার মানুষ তাদের কাছে কিন্তু তাদেরকে সমর্থন জানাচ্ছে। তো এইগুলো কিন্তু হচ্ছে। যাই হোক, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। এবার বলো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখনো কে সলভ করনি? কেউ আছো কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করনি? হাত তোলো কে করনি। নাজবুন এসে করনি, তাহলে করে নিতে হবে। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে তোমাকে নিজেকে আগে করতে হবে, তারপরে আমি এটা করাবো, কারণ আমার অ্যানালিসিস শুনে কোনো লাভ নেই। মানে হয়তো লাভ হবে অনেক বেশি, কিন্তু তুমি করলে আগে সলভ করলে বেশি লাভ হবে। তুমি আগে যদি সলভ করে নাও তাহলে বেশি লাভ হবে তোমার। এই কারণে আগে তোমাকে সলভ করতে হবে, তারপর তোমাকে এটা ক্লাস লেকচারটা ভালো করে শুনতে। তো যাই হোক, আমি এটা অ্যানালিসিসটা করিয়ে দিচ্ছি। 10টা প্রশ্নই আছে, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে। আমি তোমাদের আজকে বলবো স্পেশালি তোমরা এডিটোরিয়াল পেজটা ভালো করে পড়বে। এডিটোরিয়াল পেজে বেশ যে 2-3টে আর্টিকেল লেখা হয়েছে, 4টে আর্টিকেল আছে, তার মধ্যে 3টে আর্টিকেল বেশ ভালো সেখানে আছে, পড়তে পারো। খুবই ভালো, এবং বেশ সিনিয়র মানুষরা লিখেছেন, এক্সপিরিয়েন্স মানুষরা লিখেছেন সেগুলো, ঠিক আছে? তো এগুলো একটু পড়ে নিও, কারণ খুব দরকার আছে এগুলো পড়া অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, যাই বলো এই আর্গুমেন্ট গুলো একটু জানা কিন্তু ভীষণ দরকার। যাই হোক, আমি আজকে তারপর আলোচনায় ওগুলোই বলবো যা পড়েছি আমি তোমাদের, যেখান থেকে আমি কোয়েশ্চেন্স পেয়ে যা পড়েছি সেগুলোই তোমাদের বলবো, একটু দেখে নাও। তো দেখো এখানে কি পেয়েছো, কি পাচ্ছ।
একটা ইলিকের 100% ঠিক হলো কি করে? ইলিক কি সব পড়েছো আগে নাকি? ইলিক হ্যাঁ স্যার বলুন। 100% কি করে ঠিক হলো? এটা পড়েছো আগে সব? না স্যার, আমি তো একবারই সাবমিট করেছি মনে হয়। না মানে আমি বলছি পড়েছো কি তুমি আগে? মানে আমি করেছিলাম, দা হিন্দুটা আজকে সকালে পড়েছিলাম, দিয়ে দেখছি আপনি আজকে হিন্দু থেকেই দিয়েছেন। জিনিস অপশনটা নেই এখানে, সকলেই সলভ করতে হবে। ঠিক আছে। স্যার, কিন্তু না আপনার কিছু দেখা যাচ্ছে না, যেটা ওই লেখাটাই ওটাই দেখা যাচ্ছে। তাই আমি হুম। তোমাকে দেখাবো না, তাই দেখাচ্ছি না। সব ঠিক করে ফেলেছে, দেখে কি করবে? দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখো এখানে জুম করছি, হ্যাঁ কি দিব?